ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার শহীদ বেদিতে দোয়া মোনাজাত। ২১শে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল, দেশের স্বার্থ মর্যাদা সমুন্নত রাখার আকাঙ্ক্ষা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন তারেক রহমান, মাতৃভাষা দিবসের স্মারক ডাক টিকিট উন্মোচন। সংসদ বসলেই জুলাই সনদ কার্যকর, আলাদা শপথ লাগবে না অ্যানি, স্বৈরতন্ত্র ফেরানোর পথে হাঁটছে সরকার, আজাদ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে ৫২ ভাষা শহীদদের। ২১শে প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করে সেখানে আলাদাভাবে মোনাজাত করেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের ভাষার ভালোবাসা নিয়ে অনবদ্য এক মহাকাব্য হয়ে শির উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। পলাশ শিমুল রাঙা তরুণ রক্তের আলপনা মাখা স্মৃতির মিনারে অবনত শোকের রাত। ২১এর শুরুর ক্ষণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। বর্ণমালার রং বেরঙের বর্ণিল হয়ে ওঠা মিনার প্রাঙ্গণে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় জানানো হয় সালাম। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে দাঁড়িয়েই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলে। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের সাথে নিয়ে আরেকবার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী কন্যাকে নিয়ে পারিবারিকভাবে আরও একবার মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান। ২১এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরও সংহত করা, এই কাজগুলো আমরা ২১এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে। এনসিপি সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভাষার জন্য এদেশের মানুষের ভালোবাসা অসীম, তাই তো বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন দামাল ছেলেরা। তাদেরই স্মরণ করতে এই শহীদ বেদিতে লাখো মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, যা বিশ্বে এক অনন্য উদাহরণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। ২১এর প্রথম প্রহরে রাত ১টায় জামায়াতের আমির আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদ আব্দুল বরকত এবং আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এ সময় জামায়াতের আমির সাংবাদিকদেরকে বলেন,
1947 থেকে 2024 পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া সবাই জাতীয় বীর। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, মানুষের অধিকারের লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তরুণ যুবকদের স্বপ্ন পূরণে জামায়াতে ইসলামীর প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলটির আমির। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্যই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, ছাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সরকারি ছুটির দিনে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদেরকে জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিষ্ঠান প্রধানদের ঈদের আগেই সম্মানী দেবে সরকার। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেজগাঁয়ে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয় ব্যবহার করেন। মা বেগম জিয়ার স্মৃতি বিজড়িত তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটির দিনেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। নির্বাচনী ওয়াদা অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করেন তার সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনসম্পদ তৈরিতে কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানী তেজগাঁয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দলীয়করণ এবং আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। বেশ অনেক বছর দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই, ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। আমরা আরো ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে।
বিএনপি সরকার গণতন্ত্রকে শক্তিশালী নয় বরং স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার পথে হাঁটছে অভিযোগ করে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে জামাত রাজপথে নামতে বাধ্য হবে। দুপুরে রাজধানী আইডিইবিতে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই, জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই, তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বাধার মুখে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন। এজন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার। প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গতরাত 12:15টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে যান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে যান রুমিন ফারহানা এবং তার কর্মী সমর্থকেরা। রুমিন অভিযোগ করেন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা হট্টগোল করেন। এতে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরে 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে হতদরিদ্র মানুষেরা ফ্যামিলি কার্ড পাবেন। এখানে কোনো রাজনৈতিক বিশ্বাস কাজ করবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে যান তিনি। এ সময় উপজেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভায় ডাক্তার জাহিদ হোসেন বলেন, যারা চাঁদাবাজি এবং মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পাইলটিংয়ের মতো, অর্থাৎ হয়তো বাংলাদেশের 8টি বা 10টি উপজেলার মধ্যে এটা হবে, তার পরবর্তী 3 মাস 4 মাস করে গ্রেজুয়ালি এটা ইউনিভার্সালি, এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না। ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। যে কোনো সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো এবং নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। তা না হলে প্রশাসনিক বা মন্ত্রণালয় ভিত্তিক হস্তক্ষেপের আশঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সাংবাদিকদের আর্থিক এবং পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিক ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমাদের। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণে স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের বাবুডাইং আলোর পাঠশালায় স্থায়ী শহীদ মিনার না থাকায় নিজেদের তৈরি শহীদ মিনারে বুনো ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। সকালে পাঠশালার শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে বাঁশ কঞ্চি দিয়ে তৈরি শহীদ মিনারে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ আদিবাসী শিশুরা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তারা শহীদ মিনারের বেদিতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে।
সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে মোংলা বন্দরকেও চট্টগ্রাম বন্দরের মতো সফল এবং সক্ষম বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের 6 মাসের অগ্রাধিকার প্ল্যানে মোংলা বন্দরকে চিহ্নিত করা হয়েছে। এই সময়ের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখতে পাবেন বলেও জানান মন্ত্রী। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ এবং ইঞ্জিন এনে মোংলা খুলনা রেলপথে একাধিক রেল চালুর আশ্বাস দেন মন্ত্রী। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় দলের ক্যাম্পে হামজা চৌধুরীকে শুরু থেকেই চান জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাপ্রেরা। তার আশা দ্রুতই চোট কাটিয়ে উঠবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। এদিকে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের আগে প্রস্তুতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জয় চান বাংলাদেশ কোচ। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে একটি ফিফা ফ্রেন্ডলির জন্য শক্তিশালী প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাফুফে। শুরুতে কম্বোডিয়া ও তিমুর লেস্তের নাম শোনা গেল, শেষ পর্যন্ত ভিয়েতনামকেই বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন। র্যাঙ্কিংয়ে 108তম স্থানে ভিয়েতনাম। শক্তির বিবেচনায় এগিয়ে থাকলেও তাদের হারানো অসম্ভব নয়। মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনা সম্ভব। ক্যাম্প শুরুর আগে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হামজাকে পাওয়া। চোটের কারণে আপাতত মাঠে নেই তিনি, যদিও আশাবাদী কোচ। আশা করি হামজাকে শুরু থেকে ক্যাম্পে পাবো। লেস্টার সিটির ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, দ্রুতই সেরে উঠছে হামজা। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের নামদিন সিটিতে 26 মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।